সালাম আলাইকুম। আস্তে আস্তে আজকে আমরা চলে আসছি আব্দুর রহিম বের বাসায়। তিনি একই সাথে একজন লেখক, গবেষক, কলামিস্ট, পলিটিশিয়ান এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো আব্দুর রহিম ভাইকে নতুন করে পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই। আমার যারা দর্শক অন্তত পক্ষে তার প্রত্যেকেই আব্দুর রহিম ভাইকে খুব ভালো করে চিনেন। এই জনপদের ইতিহাস ঐতিহ্যের উপর তার প্রচুর পরিমাণে লেখনী, স্টাডি এবং প্রকাশনা রয়েছে। সাধারণত ঐতিহাসিক তথ্যসূত্র কিংবা ঐতিহাসিক কোনো ভিডিও যদি আমরা এই এলাকাকে নিয়ে মেকিং করতে যাই, তো কোনো না কোনো ভাবে আব্দুল রহিম ভাইয়ের বই থেকে আমাদের রেফারেন্স নিতেই হয়। তো আব্দুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আজকের এই সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে, খানাইঘাট জকিগঞ্জ আসনকে ঐতিহাসিক ভাবে বলা হয় এটা ইসলামপন্থীদের আসন কিংবা ইসলামিস্টদের আসন, বা বলা হয় ধর্মপ্রাণ মুসলিমদের আসন। যদিও এই দাবির সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। যেখানে ইসলামপন্থীরা আসলে এককভাবে কখনো বিজয়ী হতে পারেনি বা কখনো আমরা বিজয়ী হতে দেখিনি, স্বতন্ত্রভাবে এক দুজন ব্যক্তি হয়তো বিজয়ী হয়েছেন, এই টাইপের হয়তো এক দুজনকে আমরা দেখতে পাই, বাট সম্মিলিত ইসলামিস্টরা কখনো এখানে বিজয়ী হতে পারেনি। তদুপরি এই আসনকে ইসলামপন্থীদের আসন কেন বলা হয়? আপনি কি এই লজিকের সাথে একমত পোষণ করেন? আসলে বাংলাদেশের অন্যতম একটি ধর্মপ্রাণ এলাকা, ইসলামী ঐতিহ্যে মোড়ানো জনপদ সিলেট। আর সেই সিলেটের ভিতরে খানাইঘাট জকিগঞ্জ অনেক দূর এগিয়ে এসেছে ইসলামী ইতিহাস ঐতিহ্য ধর্মকে লালন করার ক্ষেত্রে, ধারণ করার ক্ষেত্রে। খানাইঘাট যেটা বলা হচ্ছে যে ধর্মপ্রাণ এলাকা, অবশ্যই খানাইঘাট ধর্মপ্রাণ এলাকা। এখানকার মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। এ জনপদে আলেমরা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে। বিশ্ববরেণ্য ইসলামিক ব্যক্তিত্বরা এই জনপদকে উলামাগঞ্জ হিসাবে আখ্যায়িত করেছেন বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে। এখানে ইব্রাহিম চৌধুরী রহমতুল্লাহ আলাইহি জনপ্রতিনিধি হয়েছেন, মাওলানা মুশাহিদ বাইনফুরি রহমতুল্লাহ আলাইহি জনপ্রতিনিধি হয়েছেন, মাওলানা উবায়দুল হক উজিরপুরি রহমতুল্লাহ আলাইহি জনপ্রতিনিধি হয়েছেন। এখানে তার ৬০ দলীয় জোটের জনপ্রতিনিধি হয়েছিলেন বিশিষ্ট আলেমেদিন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ। এ জনপদকে এভাবেই ধরে নেওয়া হয়েছে, আসলে এই জনপদ উলামাগঞ্জ হিসাবে আখ্যায়িত করা যায়, এবং এই জনপদের বিভিন্ন সময় আলেম উলামারা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেছেন। অন্যান্য বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেছেন। মাহমুদুর রহমান মজুমদার সাহেব এখানকার জনপ্রতিনিধি ছিলেন, আরো অনেকেই ছিলেন। হাবিবুর রহমান তুক্তা উকিল সাহেব চতুলের, তিনিও এখানে জনপ্রতিনিধি ছিলেন। এরপরে হাফিজ আহমদ মজুমদার সাহেব, তিনিও এখানকার জনপ্রতিনিধি ছিলেন। বিয়ানীবাজারের সেলিম উদ্দিন সাহেব এখানকার জনপ্রতিনিধি ছিলেন। কিন্তু মৌলানা মুশাহিদ বাইনফুরি রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, উজিরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী হাফিজাউল্লাহ, ওনারা বিশাল ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু ওনারা তো ইসলামিক দল থেকে বিজয়ী হতে পারেনি। যেমন ওবায়দুল্লাহ উজিরপুরি সাহেব জোটের মধ্য দিয়ে, অর্থাৎ বিএনপির সাথে নেগোসিয়েশন করে জোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। ফরিদ চৌধুরী সাহেব জোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তো ইসলামপন্থীদের যে আসন বলা যায় বা বলা হয় যে ইসলামপন্থীরা এই আসনের মালিক কিংবা ইসলামপন্থীরা এখানে বিজয়ী, এখানে তো ইসলামপন্থীরা কখনো বিজয়ী হয়নি। ওই আমরা যদি আগের দুইজন বাদ দিই, ইব্রাহিম তোসনা এবং মুশাহিদ বাইনপুরি যদি বাদ দেই, পরবর্তী কোনো সময় তো ইসলামপন্থীদের বিজয় আমরা দেখিনি। ওরা তো সম্মিলিতভাবে বিএনপি ভোট দিয়েছে, সবাই মিলে ইলেকশন করেছে। ইসলামিক রাজনৈতিক দল তখন তো একটা প্রেক্ষাপট ছিল, 2001 সালে ৬০ দলীয় জোটের ঐক্য হয়েছে, সারা দেশব্যাপী ৬০ দলীয় জোট সম্মিলিতভাবে তারা নির্বাচন করেছে, যেখানে যে দলের ক্যান্ডিডেট দেওয়ার প্রয়োজন ছিল, যিনি বিজয়ী হবেন তাকেই দেওয়া হয়েছে। উজিরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ইসলামী ঐক্য জোটের ক্যান্ডিডেট ছিলেন এবং তিনি বিজয়ী হয়েছেন। মুশাহিদ বাইনফুরি রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র হিসেবে বিজয় হয়েছে তার, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি দলীয় ব্যানারেও নির্বাচন করেছেন। আসলে এটা সত্য যে এটা সত্যি খানাইঘাট উলামাগঞ্জ, এবং খানাইঘাটের মানুষ ধর্মপ্রাণ, তারা ইসলামকে ভালোবাসে, ইসলামকে পছন্দ করে, ইসলামী রাজনীতিকে পছন্দ করে, ইসলামিক রাজনীতিকে ধারণ করে তারা এগিয়ে চলছে। শ্রদ্ধা ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রশ্নের উত্তর করছিলাম, আমরা এই প্রশ্নের উত্তর মোটামুটি পেয়েছি। দর্শক অবশ্যই জবাব দিবেন আপনারা পেয়েছেন নাকি আব্দুল রহিম ভাই কিছুটা পাস করে যাওয়ার চেষ্টা করে, যদি বিবেচনা আপনারা রাখবেন।
আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন? বাংলাদেশ একটা কারাগার ছিল, সমগ্র জাতি একটি কারাগারের ভিতরে আবদ্ধই ছিল। ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে পুরোটা বাংলাদেশকে কারাগারে রূপান্তর করেছিল। সেখানে কত মানুষের যে হত্যা সংগঠিত হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এখন পর্যন্ত যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হদিস পাওয়া যাচ্ছে না, এটার পুরোপুরি হিসাব আসলেও নেই। এত বেশি লোক আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে। এদেশে আয়নাগর সৃষ্টি করা হয়েছে, পরিকল্পিতভাবে অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে ফ্যাসিস্টদের পক্ষ থেকে। শুধু রাজনৈতিক নেতা কর্মীদের উপরে নয়, নামি দামি ব্যবসায়ীদেরকেও নিয়ে আয়নাগরে অত্যাচার নির্যাতন করা হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী যাদেরকে বলা হয়, সমগ্র জাতি স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। বিশেষ করে সেনাবাহিনীর লোকদের 2-4 জনকে সেখানে গুম করা হয়েছে, সেটা আয়নাগরে রাখা হয়েছে। তারা 2-1 জন বের হয়ে তাদের অত্যাচার নির্যাতনের কথাও বলছেন। হিসাব ছাড়া অসংখ্য বিভিন্ন ডিপার্টমেন্টের লোক, আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, সাবেক হোক আর বর্তমান হোক, যখন যাকে প্রয়োজন ফ্যাসিস্ট। পূর্ববর্তী অবস্থায় বাংলাদেশে গণতন্ত্র ছিল না। গণতন্ত্রের স্লোগান দিয়েছেন শুধু ফ্যাসিস্টরা, কিন্তু বাস্তবে গণতন্ত্র ছিল না। রাতের আধারে নির্বাচন হয়েছে, সেন্টার ঘেরাও করে নির্বাচন করা হয়েছে, সেন্টারে লোকজন নেই, তারপরে রেজাল্ট ঘোষণা করা হয়েছে। সব মিলে 5 আগস্টের পূর্বের বাংলাদেশটি একটি কারাগার ছিল, একটা অশান্ত অস্থিতিশীল বাংলাদেশ ছিল, যেখানে স্বাধীনতার সার্বভৌমত্ব যে কথা আমরা বলি, দেশপ্রেমিক জনগণ, যে স্বাধীনতার সার্বভৌমত্বকে বুকে ধারণ করতে হবে, দেশপ্রেমিক জনগণকে। স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে বিপন্ন না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। 15 বছরের অধিক সময়, এই সময়টাকে আমি কোনো অবস্থাতেই সুন্দরভাবে দেখতে পারছি না একজন সাধারণ নাগরিক হিসেবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, 5 আগস্টের পূর্বে যে সপ্তাহখানেক সমগ্র জাতি ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় বেরিয়ে এসেছিল, মা তার শিশু বাচ্চাকে কুলে করে রাস্তায় বেরিয়ে এসেছে, বৃদ্ধ পুরুষ এবং মহিলারাও রাস্তায় এসেছে, ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকারা বেরিয়ে এসেছে, মাসুম বাচ্চারাও রাস্তায় এসেছে। সেদিন এটাই প্রমাণ হয়েছিল সমগ্র জাতি ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তারা রাস্তায় বেরিয়ে এসেছে, ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ চায়। এজন্য 5 আগস্টের পরবর্তী সময় সেই ঐক্যবদ্ধ চিন্তাটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। এখন বাংলাদেশের সর্বত্র একটাই আওয়াজ উঠেছে, সেটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। এই 3টি বিষয়কে সামনে রেখে সমগ্র জাতি আজকে ঐক্যবদ্ধ। আমরা আশাবাদী দ্রুততম সময়ের ভিতরে সংস্কার হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দেশে একটা সরকার আসবে, ফেয়ার নির্বাচন হবে। 2026 সালের দিকে আমরা আশাবাদী সেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। জাতি তার নতুনভাবে সমগ্র জাতিকে সাথে নিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বকে বুকে ধারণ করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য, একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য, একটা ন্যায় ও ইনসাফের ভিত্তির উপরে এই বাংলাদেশকে দাঁড় করানোর প্রচেষ্টা চালাবে সমগ্র জাতি ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের আগে যাদেরকে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অর্থাৎ তৎকালীন যারা অপোজিশন ছিল তাদেরকে করাপ্টেড আরো নানাভাবে নানা কথা বলতো, কিন্তু 5ই আগস্টের পরে এক তো তৃণমূল পর্যায়ে কিছু কিছু এলাকায় প্রচুর পরিমাণে দুর্নীতি প্রবাহ বেড়েছে, একই সাথে তৎকালীন দুর্নীতিবাদ যারা ছিল তাদের বিরুদ্ধে না কোনো পলিটিক্যাল পার্টি অ্যাকশনে যাচ্ছে, না গভর্নমেন্ট অ্যাকশনে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই হচ্ছে না, বরং সেই তৎকালীন দুর্নীতিবাদরা, স্পেশালি যদি আমরা খানাইঘাটের কথা বলি, সেই দুর্নীতিবাদরা দিবালোকে প্রকাশ্যে বরং আগের চেয়ে 3 গুণ পাওয়ার এবং শক্তি নিয়ে দুর্নীতি করে যাচ্ছে। কি বলবেন আপনি? এই 5 আগস্টের পূর্বের বাংলাদেশকে একটা অন্ধকার বাংলাদেশ হিসাবে আমি চিহ্নিত করছি। যে 15-16 বছর ওই সময় চাঁদাবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, অন্যান্য করাপশন হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে
এখনো তো কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় যায় নাই, এবং যারা দেশের দায়িত্বে আছে এটা বলতে হবে যে একটি বিপ্লবের পরে ওনারা এসেছেন, ওনারা সংস্কারের কাজ করছেন। ইতিমধ্যে বিগত 15 বছরের অধিক সময় যারা এই দেশকে দুর্নীতি উপহার দিয়েছে, খুন উপহার দিয়েছে, এদেশের মানুষের জানমালের ক্ষতি করেছে, মানুষদেরকে অন্ধকার কারাগারে রেখেছে, যারা দেশের সম্পত্তি নষ্ট করেছে, তাদের তো আপনারা দেখছেন প্রত্যক্ষভাবে তাদের বিচার শুরু হয়েছে। আমরা আশাবাদী সেই বিচারের একটা রেজাল্ট আসবে, অপরাধীরা তারা শাস্তি ভোগ করবে। 5 আগস্টের পরে যেটা আপনি বলতেছেন, এখনো কোনো গণতান্ত্রিক সরকার আসে নাই। যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ চাঁদাবাজি করে, কেউ করাপশনের সাথে ইনভলভ থাকে, তাহলে তাদের দলীয় কোনো পরিচয় থাকার কথা নয়। যারা দেশপ্রেমিক তারা তো এইসব কার্যের সাথে জড়িত থাকতে পারে না। যাদের চিন্তা চেতনা আখেরাতমুখী, একটি আদর্শকে লালন করে, আল্লাহকে ভয় করে, তারা এইসব চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকার প্রশ্নই ওঠে না। বরং তাদের ইসলামিক দলের চিফ, ধরুন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব সাফ সাফ বলে দিয়েছেন যে আমরা আমাদের ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ উপহার দেব। আমাদের জনশক্তির চিন্তা আখেরাতমুখী, তারা এইসব কোনো খারাপ কাজের সাথে এরা সম্পৃক্ত থাকছে না। আমির সাহেবের নির্দেশের পরে আমরা তৃণমূলে অনেককে দেখছি, কিন্তু আমি আপনাকে স্পষ্ট করে বলি যে যারা ইসলামী রাজনীতি করে, ইসলামকে ধারণ করে, তারা এগুলোর সাথে সম্পৃক্ত নেই, আমাদের চোখে পড়ছে না। আমার কথা হচ্ছে, আমি আপনাকে বলি যে যারা এইসব বিষয়ের সাথে জড়িত তাদের দলীয় কোনো পরিচয় নেই, এটা মনে রাখতে হবে। তাদের দলীয় কোনো পরিচয় নেই, তাদের আলাদা একটা সিন্ডিকেট থাকে। ব্যক্তিগতভাবে যদি বাংলাদেশের কোথাও কেউ করে থাকে, তারা তাদের ব্যক্তি পরিবার তাদের কাছে জবাবদিহিতা করবে, রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করবে। যারা ক্ষতিগ্রস্ত হবে তারা যদি মামলা করে, তাহলে রাষ্ট্র সেটা দেখবে, আদালতে সেই রায় আসবে তার বিরুদ্ধে। সুতরাং এগুলোর সাথে যারা জড়িত আছে এদের দলীয় কোনো পরিচয় নেই, কিন্তু দলীয়ভাবে যদি কেউ করে থাকে তাহলে তাদের দল আছে, তাদের নেতারা আছে, তারা সেটা দেখবে। আমার মনে হয় আপনার উত্তর একদম ক্লিয়ার এবং অত্যন্ত সুস্পষ্ট উত্তর আমরা পেয়েছি এই বিষয়ে। আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে যাবো। তো শেষ পর্যায়ে যাওয়ার আগে ঠিক দুটো প্রশ্ন। লাস্ট প্রশ্নের আগের প্রশ্নটা হচ্ছে, সামনে কানিঘাট জুগিন্দের যে নির্বাচন হতে চলছে বা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনটা কবে নাগাদ হতে পারে এবং সেই নির্বাচনে কানাইঘাট জ্যোতিগঞ্জে কি প্রত্যাশা রাখেন, কিভাবে মানে কোন প্রত্যাশা কানাইঘাট জ্যোতিগঞ্জে দেখবেন? রাজনীতির আবহাওয়া সাফ সাফ বলে দিচ্ছে যে 2026 সালের দিকে নির্বাচন হবে ইনশাআল্লাহ। 26 সালের কোন এক মাসে নির্বাচন হবে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই হবে। কানাইঘাট জকিগঞ্জে যারা নির্বাচন করবেন, 2-1টি দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছেন, 2-1টি দল এখনো ঘোষণা করেননি। জামাতে ইসলামী তাদের দলীয় নেতা হিসাবে, তাদের ক্যান্ডিডেট হিসাবে, প্রার্থী হিসাবে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান সাহেবকে। বিএনপি থেকেও এখনো পুরোপুরি কোনো ঘোষণা আসে নাই, একক প্রার্থীর বিএনপির ঘোষণা আসে নাই। মাঠে ময়দানে অনেকেই চষে বেড়াচ্ছেন। জমিয়তে উলামা ইসলাম তাদের প্রার্থী ঘোষণা করেছে ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে, তিনিও ইতিপূর্বে নির্বাচন করেছেন। সময় বলে দেবে জনগণ কাকে ম্যান্ডেট দেবে, কে জনপদের প্রতিনিধিত্ব করবেন। জনগণ আশা করছে যে যিনি আসবেন তারা কানাইঘাটকে একটি সুন্দর কানাইঘাট হিসেবে উপহার দেবেন, একটি দুর্নীতি মুক্ত কানাইঘাট জকিগঞ্জ উপহার দেবেন। কানাইঘাটের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কৃষি, অবকাঠামোগত উন্নয়ন সহ যেসব সমস্যা জর্জরিত রয়েছে পুরো কানাইঘাট জকিগঞ্জে, সেগুলোর সমস্যা সমাধানে যিনি এগিয়ে আসবেন তার যোগ্যতা নিয়ে, যার দ্বারাই সম্ভব এটা এ জনপদের মানুষের সমস্যার সমাধানে, জনগণ তাকে ম্যান্ডেট দেবে, তাকে নিয়েই
আগামী দিনের কানাইঘাট জকিগঞ্জের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা পালন করবে। এই জনপদের জনগণ যখনই যারা নির্বাচিত হয়েছেন তাকে কিন্তু পরবর্তীতে সাহায্য সহযোগিতাই করেছে। ধন্যবাদ আপনাকে। আমি একদম লাস্টের দিকে যেতে অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে এখানে একটা প্রশ্ন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কানাইঘাটের একটি ইউনিয়ন এখনো মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত নয়, যেটাকে মোলাগুল এলাকা বলা হয়, বা লক্ষ্মীপুর পূর্ব ইউপি। যেটা স্বাধীনতার প্রায় 55 বছর অতিবাহিত হলো, দেশে প্রচুর এমপি মন্ত্রী অনেক কিছুর পরিবর্তন ঘটলো, বাট এই জনপদটি এখন পর্যন্ত কানাইঘাটের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত হতে পারেনি। ওদিকে মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে একটা এই মুহূর্তে ক্রাইমের একটা আখড়া হিসেবে অর্থাৎ পুলিশও সেখানে যেতে অনেক সময় লাগে, অন্যান্য বাহিনী পৌঁছাতে সময় লাগে, আইন শৃঙ্খলার যে কোনো একটা অপারেশনে পুলিশের প্রচুর দেরি হয়। তো এই মূল ভূখণ্ডের সাথে মোলাগুল সম্পৃক্ত হতে আসলে আপনার কি মনে হয় কতদিন লাগতে পারে, বা আদৌ কি এটা হতে পারে কখন? না, জনপ্রতিনিধির যারাই এসেছেন তারা কাজ করেছেন। জনপ্রতিনিধি যারাই এসেছেন কম বেশি সবাই কাজ করেছেন। কারো আন্তরিকতার উপরে আমি আঘাত দিচ্ছি না, কিন্তু জনগণ বলে দিচ্ছে কারা কাজ করেছেন কারা কাজ করেন নাই, কাদের কাজ করার ক্ষেত্রে আন্তরিকতার অভাব আছে। বুরহানুদ্দিন রাস্তা, এটা তো মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী যখন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি আসলে অত্যন্ত আন্তরিকভাবে নিবেদিতভাবে তিনি সেটা করেছেন। তিনি দেওয়ানের চক থেকে নিয়ে একেবারে খাড়াগাপাল্লা পর্যন্ত এই বুরহানুদ্দিন রাস্তাটাকে সরেঘাট করে এই মুলাগুল পর্যন্ত নিয়ে যাওয়ার তার কাছে পরিকল্পনা ছিল, এবং তিনি কাজও করেছেন। এবং এই বুরহানুদ্দিন রাস্তা সবাই জানে যে মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী অত্যন্ত আন্তরিকভাবে এটা করেছেন। এটা যদি আরেকটু ওই এলাকাকে এটার সাথে সম্পৃক্ত করার সময় পাওয়া যেত তাহলে তিনি সেটাই করতেন। আরেকটি বিষয় ছিল, এক সময় তো কানাইঘাট ব্রিজ ছিল না, আমরা নৌকা পারাপারে এপার থেকে ওপারে আসতাম যেতাম, কিন্তু তখনও তো আমরা দুই পারে বিচ্ছিন্ন ছিলাম অনেকটা, নৌকায় চলাফেরা করতাম। আজকে দর্পনগরের যে মমতাজগঞ্জের যে খেয়াঘাট আছে, আমরা তো নৌকায় চলাফেরা করি, কিন্তু এই জনপদে আসলে একটা ব্রিজ প্রয়োজন, আসলে একটা ব্রিজ প্রয়োজন। এই এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দাবি জকিগঞ্জ এবং কানাইঘাটকে এই এলাকার সাথে সম্পৃক্ত করে দিতে, এবং কানাইঘাটকে এই এলাকার সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য আসলে এখানে একটা ব্রিজ দরকার, আর এটা দীর্ঘদিনের দাবি। যোগ্য নেতৃত্ব আসলে পরে সেটা তার আন্তরিকতা প্রমাণ করবে যে তিনি এটা সমাধান কতটুকু দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সর্বশেষ আপনার পক্ষ থেকে আমাদের উদ্দেশ্যে কিংবা ইয়াং ইউনিটি অথবা সাধারণ মানুষের জন্য কোনো কিছু বলার থাকলে বলতে শেষ করবো। আমরা একটা সুন্দর সমৃদ্ধ কানাইঘাট জকিগঞ্জ এটা আমরা চাই। এক্ষেত্রে তরুণদের এখানে ভূমিকা খুব বেশি প্রয়োজন। 5 আগস্টের যে বিপ্লব হয়েছে, 5 আগস্টের যে পরিবর্তন হয়েছে, আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এখানে তরুণদের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। মুরব্বীদের পরামর্শ ছিল, কিন্তু তরুণদের সম্মুখ সমরে তাদের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। আমি বিশ্বাস করি কানাইঘাট জকিগঞ্জের তরুণরা যদি এগিয়ে আসে তাহলে আমরা একটি সুন্দর সম্ভাবনাময় কানাইঘাট জকিগঞ্জ উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আব্দুর রহিম ভাইয়ের সাথে, এবং কথা হলো নানা বিষয় নিয়ে। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে যাবো। আপনার কাছে লাস্ট একটা বিষয় জানা হচ্ছে, পলিটিশিয়ানদেরকে ডানে প্রশ্ন করলে বামে উত্তর দেন কেন? মানে এক পলিটিশিয়ানকে আপনি যদি প্রশ্ন করেন যে লোবা ব্রিজ কেন হয়নি, তিনি তখন এটা কেন বলেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তা হয়েছে। না, আসলে বিষয়টা এমন নয়। আসলে যে কোনো প্রশ্নের জবাব যাকে প্রশ্ন করা হয় তিনি তার চিন্তা থেকে আন্তরিকভাবেই দিয়ে থাকেন, তাকে এক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করা এটা আসলে একটা ফানি প্রশ্ন আমরা করলাম। সাধারণত আমাদের এশিয়ান পলিটিক্স এর মধ্যে আমরা এটা দেখি যে এশিয়ান পলিটিশিয়ানদেরকে আপনি যদি যে বিষয় নিয়ে প্রশ্ন করবেন, এই প্রশ্নটা সোজাসুজি উত্তর না দিয়ে প্রাসঙ্গিক আরো কিছু জিনিস নিয়ে আসেন তিনারা। এটা নেগেটিভ কিছু না, আসলে মূলত এই জিনিসটাকে উপস্থাপন করতে আসে। তো আমরা জাস্ট ফান হিসাবে এই প্রশ্নটাকে নিলাম। এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আব্দুর রহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন, কানাইঘাটের মানুষের জন্য সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ।
আপনার সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি কামনা করছি।